হঠাৎ কারো ডাকে চমকে উঠলাম। পাশে ফিরে দেখি মামুনি ডাকছে, তাই উঠে মামুনির কাছে গেলাম। এই সন্ধ্যায় সাথে কি করছিলে তুই? কতবার বললাম এই সময় সাথে যাবি না, তারপরেও আমার কথা অমান্য করে প্রতিদিন সাথে চলে আসিস। এত চিন্তা করার কিছু নেই মামুনি, বিকেলে ছাদে একা বসে থাকতে ভালো লাগে, তাই বসে থাকি। আমি জানি কেন তোর একা ছাদে বসে থাকতে ভালো লাগে। আরে যেই স্মৃতি তোর মনে নেই সেগুলো মনে করার চেষ্টা করাটাও বৃথা। আমি কি তোকে কম আদরে রেখেছি মা, বল? আমি শত চেষ্টা করেও আগে সেই রুমে নিয়ে গেলেন আর বলতে লাগলেন, দেখ, তোকে আমি যেদিন পেয়েছি সেই দিনে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। তখন প্রায় রাত 8টা। মিরসরাই হাওয়েতে একটা বন্ধ কারে তুই অচেতন অবস্থায় ছিলি। তোর কারে আর কেউই ছিল না। চেক করে দেখি তোর মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে। তাই আমি আর ড্রাইভার মিলে আমাদের গাড়িতে করে তোকে চট্টগ্রাম নিয়ে এসে হসপিটালে ভর্তি করি। কিন্তু তোর অতিরিক্ত জখম আর রক্তক্ষরণের কারণে তোর মরণ প্রাণ অবস্থা। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে তুই ফিরে এলি আমাদের মাঝে দীর্ঘ 2 মাস পর। কিন্তু অতীতের কোনো স্মৃতি তোর মনে নেই। তোর পুরোপুরি সুস্থ হতে প্রায় 6 মাস লেগেছে। এই যে তুই বেঁচে আছিস, এটা কি তোর প্রাপ্য নয়? সুস্থ যেহেতু আছিস, একদিন সব মনে পড়বে। তখন কিন্তু তোর এই মামনিকে ভুলে যাস না যেন। কি যে বলো না তুমি, তোমাকে বলবো কি করে? সব হারিয়ে যে এই পৃথিবীতে শুধুমাত্র তুমি আছো আমার কাছে, আর কেউ নেই। বলতে বলতে কেঁদে ফেললাম। তখন মামুনি একপাশে জড়িয়ে আমায় মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন আর কান্না থামাতে বলছিলেন। আস্তে আস্তে আমার কান্না কমে আসলো। তখনই মামুনি বলল, আরো তুই শান্ত হ। যেভাবে কান্নাকাটি শুরু করেছিস, দেখা যাবে আমিও তোর সাথে কেঁদে ফেলবো। কিন্তু আজ আমার খুশির দিন, তাই আমি কাঁদবো না। আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, তুইও কাঁদবি না, ঠিক আছে? আমি মামুনির দিকে তাকিয়ে আছি আর ভাবছি আজ মামুনি এত খুশি কেন। আমার ভাবনার ছেদ হলো মামুনির কথায়। আজ আমার ছেলে ঢাকা থেকে চট্টগ্রাম আসছে। তোমার ছেলে ঢাকায় মানে কিভাবে? আর এতদিন তো বলনি যে তোমার ছেলে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মামুনির দিকে তাকালাম। দেখি মামুনি হা করে তাকিয়ে আছে আমার দিকে। এরপর বলে উঠলেন, কেন, আমার কি ছেলে থাকতে পারে না? আর তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? তুই অসুস্থ বিধায় এই প্রসঙ্গে তোর সাথে আলাপ হয়নি, বুঝেছিস পাগলি? কিন্তু মামুনি, তোমার ছেলে যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেয় তখন কি হবে আমার? এই বিষয়ে তোর কোনো চিন্তার দরকার নেই, আমি সব সামলে নিব। আর কিছুক্ষণের মাঝেই হয়তো আইমান চলে আসবে। তুই এত বেশি ভাবিস না তো। তুই যখন হসপিটাল ছিলি তখন তোকে একবার দেখতে গিয়েছিল, কিন্তু ডাক্তার ভেতরে ওকে অ্যালাউ করেনি। পরে ওর অফিসের ছুটি শেষ হয়ে যাওয়াতে তখন ফিরে গিয়েছিল ঢাকায়। আর এখন 6 মাস পর আসছে। তুই থাক, আমি আসছি। মামুনি চলে গেলেন আর আমি ভাবছি, অচেনা একজনকে এত ভালোবাসা দেয় কেউ যদি মামুনিকে না দেখে বিশ্বাস করতে চাইবে না। এই স্বার্থপর দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। মামুনির ছেলে অর্থাৎ আয়মানের তো আমাকে দেখতে হসপিটালে যাওয়ারই কথা না, তারপরেও গিয়েছে। কিন্তু কেন? আমার ভাবনার মাঝেই গেট খোলার শব্দ শুনতে পেলাম। হয়তো আয়মান এসেছে। উঠে জানালার কাছে গিয়ে বাইরে তাকাতেই দেখি একটা কালো রঙের কার গেট দিয়ে ঢুকলো আমার রুমের জানালা দিয়ে, কিন্তু বাইরের গেটের অংশটুকু দেখা যায়। মাথায় ও শরীরে ভালো করে ওড়না পেঁচিয়ে রুম থেকে বের হলাম। দেখি তো মামুনি তার ছেলেকে এতদিন পর কাছে পেয়ে কি করছে। সিঁড়ি দিয়ে নামার সময় দেখি মামুনি তার ছেলেকে একপাশে জড়িয়ে ধরে কুশলাদি বিনিময় করছে। হঠাৎ মনে হলো মামুনি তার ছেলের মাঝে আমি কি করব। তাই আবার রুমে ফিরে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। এরই মাঝে দু চোখের পাতা এক হয়ে এলো। কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম বুঝতেই পারিনি। রাত 12টা ছুঁই। প্রচন্ড পানি তৃষ্ণায় ঘুম ভেঙে গেল। উঠে রুমের লাইট জ্বালিয়ে দেখলাম বেডসাইড টেবিলে জগে পানি নেই। পানি আনতে এখন আবার নিচে যাওয়া লাগবে। উফ, নিজেকে বকা দিচ্ছি, কেন যে অসময়ে ঘুমাতে গেলাম। মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম রান্নাঘরে। ট্যাপ থেকে জগে পানি নিয়ে পেছনে ফিরতেই দেখতে পেলাম ডাইনিং টেবিলের একটি প্লেট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়েছে। হয়তো মামুনি আমার জন্য খাবার রেখেছে, কারণ মধ্যরাতে আমার ঘুম ভাঙার বাজে অভ্যাস আছে তাই। খাবার শেষ করে রুমে যাওয়ার সময় হঠাৎ একটি ছায়া মূর্তি বলে উঠল, রাতের খাবারের সময় হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত। আর এখন কয়টা বাজে?
আপনি রাতের খাবার এখন খেলেন কেন বলুন? হঠাৎ করে এইভাবে চিৎকার করে কথা বলার কারণে ভয় পেয়েছি। আর যা বুঝলাম এই ছেলে হচ্ছে আয়মান, তাই ওনার কথার উত্তর না দিয়ে এক দৌড়ে রুমে ঢুকে দরজা লক করে দিলাম। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। যখন খিদে লাগবে তখন খেলেই হয়, রাতে খাবারের নাকি সময় আছে, গলা বিকিয়ে বললাম। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়লাম, অপেক্ষা নতুন এক সকালে। ওইদিকে আইমান হাঁ করে পূর্ণিমার যাওয়ার পথের দিকে মনে মনে বলছে, এই মেয়ে নাকি অসুস্থ? যেভাবে দৌড় দিয়েছে মনে হয় 400 মিটারের দৌড়ের প্রতিযোগিতা আছে, কিন্তু ও এইভাবে দৌড়ালো কেন? আমার কথায় কষ্ট পেয়েছে নাকি অন্ধকারে ভূত ভেবে ভয় পেয়েছে? হয়তো সকালে সরি বলবো ওকে। আর কি অদ্ভুত মেয়ে রে বাবা, একটা কথা জবাব পর্যন্ত দিল না। সময় এখন সুবহে সাদিকে। এই সময় আমার ঘুম প্রতিদিন ভেঙে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি, তাই বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে অজু করে রুমে এসে ফজরের নামাজ আদায় করলাম। নামাজের শেষাংশে অর্থাৎ মোনাজাতে আল্লাহর কাছে উদ্দেশ্য করে দোয়া চাইলাম যেন দ্রুত আমার পরিবারের কাছে আমাকে ফিরিয়ে দেয়। নামাজ শেষে রান্নাঘরে গেলাম চা বানাতে। চা বানানো হয়ে গেলে 2টো কাপে চা নিয়ে গেলাম মামুনির রুমে। ভেতরে যেতেই দেখি মামুনি কোরআন তেলাওয়াত করছে। আমাকে আসতে দেখে মামুনি তার কাছে ডাকলো। গিয়ে এসে মামুনির হাতে চা দিয়ে তার পাশেই বসলাম। মামুনি বলছে, কিরে, রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লি? রুমের দরজা নক করাবি, তাই তোকে ডাকলামও না। যদি তোর ঘুমের সমস্যা হয়। কি হয়েছে মা, তোর কি শরীর খারাপ করেছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? মামুনির কণ্ঠ ছিল আমার জন্য উদ্বিগ্ন। তাই মামুনির হাত ধরে বললাম, তুমি শুধু শুধু আবারও চিন্তা করছো। আমার কিছুই হয়নি, এমনিতেই ঘুমিয়ে পড়েছিলাম। আর তুমি যে রাতে আমার জন্য টেবিলে খাবার রেখেছিলে না, রাতে ঘুম ভাঙার পরে নিচে এসে দেখি টেবিলে খাবার রাখা, তাই খেয়ে ফেলেছিলাম। মামুনি আমার কথা শুনে হয়তো সন্তুষ্ট হতে পারেনি, আমার দিকে রাগে চোখে তাকিয়ে রইলেন। তাই আমি হালকা করে মামুনির ডান গালটা টেনে বললাম, মামুনি আমি সত্যি বলছি, তোমার ছেলেও আমাকে খাবার খেতে দেখেছে। পারলে জিজ্ঞেস করো তাকে আমি খেয়েছি কিনা। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও তো। তুই অত রাতে ওকে কিভাবে দেখলি? আর ও তোকে চিনতে পেরেছে কিভাবে? কিছু বলেছে ও তোকে? বলেছে রাতের খাবারের সময় হচ্ছে রাত 8টা থেকে 10টা পর্যন্ত, এখন কেন খাচ্ছি। যেভাবে চিল্লিয়ে বলল মামুনি, আমি পুরো ভয়ে শেষ। এক দৌড়ে ওনার সামনে থেকে রুমে চলে আসি। কিন্তু মামুনি, তোমার ছেলে আমাকে চিনল কিভাবে? কারণ এর আগে তো কখনো তার সাথে আমার দেখা হয়নি। বলেই চায়ের কাপে চুমুক দিয়ে শেষ করলাম। তোর মনে আছে রিমির জন্মদিনের দাওয়াতে তোর আমার রিমির সাথে একসাথে তোলা একটি সেলফি ছিল? ওই ছবি একবার আইমানকে দিয়েছিলাম, তাই তোকে চিনতে পেরেছে। কিন্তু মামুনি, আমার ছবি মানে তুমি কেন দিয়েছো আমার ছবি তোমার ছেলেকে? তুমি জানো না আমাকে কেউ দেখুক তা আমার কাছে ভালো লাগে না। কিন্তু গতকাল রাতে হল রুমে হালকা আলো ছিল বিধায় আমাকে ততটা স্পষ্ট দেখতে পাইনি তোমার ছেলে। আচ্ছা বাবা, কাউকে দিবি না তোর ছবি। চল এখন দুজনে মিলে নাস্তা বানিয়ে ফেলি। তুমি যাও, আমি কাপ দুটো নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস। জানো গতকাল আমি কেন নিচে এসে খাবার খাইনি? শুধুমাত্র তোমার ছেলের সাথে আমার দেখা হবে বলে। মামুনিকে বললে হয়তো কষ্ট পাবে, তাই আর বললাম না। দুজনে মিলে নাস্তা বানানো শেষ করলাম। সব খাবার টেবিলে গুছিয়ে চলে এলাম রুমে ফ্রেশ হতে। একটু পর সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পাই মামুনি ওনার ছেলেকে প্লেটে নাস্তা বেড়ে দিচ্ছেন। তাই আমি চুপচাপ রুমে চলে আসলাম, কিছুক্ষণ পর নাস্তা খেয়ে নিব। ওইদিকে আইমান নাস্তা খাচ্ছে আর ওর মা, তুমি যেদিন আমাকে কল করে বললে যে ঢাকা থেকে চট্টগ্রাম জরুরিভাবে আসতে, ভাবতেও পারবে না তখন আমি কি পরিমাণ চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম এই ভয়ে তোমার কিছু হলো কিনা। চট্টগ্রামে পৌঁছে তোমাকে জানানোর পরে তুমি বললে যাতে আমি চট্টগ্রাম হসপিটালে চলে আসি। আমি মাথায় একঝাঁক দুশ্চিন্তা ক্লান্ত শরীর নিয়ে গেলাম হসপিটালে তোমার কাছে। কিন্তু মা, আমি যখন পৌঁছালাম তখন দেখতে পেলাম একটি মেয়েকে আইসিইউতে নেওয়া হচ্ছে, আর তুমি ইশারায় আমাকে ওই মেয়েটিকে দেখাচ্ছ। তখন আমি বুঝলাম এই মেয়েটাকে তুমি হসপিটালে নিয়ে এসেছো। তখন ওর অবস্থা ছিল খুবই খারাপ, কিন্তু আল্লাহ ওকে শঙ্কামুক্ত করলেন। কিন্তু আইমান, তুই একবার আমায় বলেছিলে তুই ওকে দেখেছিস, কিন্তু হসপিটালের ডাক্তার তো তোকে ওর সাথে দেখা করতে দেয়নি। তাহলে কিভাবে দেখলি ওকে? নাকি তুই আগে থেকে আর ওকে চিনতি? আইমান মাথা নিচু করে রেখেছে, কারণ তার মার কাছে সে কখনো কোনো কথা লুকিয়ে রাখেনি। তাই আজ আর তার মার চোখের নজর মেলাতে পারছে না। সেদিন অর্ণিমাকে যখন আইসিইউতে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওর মনে হলো এই মেয়েটির কিছু হলে সে কোনোভাবেই মানতে পারবে না। আইমানের মা দেখলো আইমান কি যেন ভাবছে, তাই তাকে ডাকলো এবং আবারও জিজ্ঞেস করলো,
কি ভাবা হচ্ছে শুনি? বলছো না কেন তুমি অরুণিমাকে আগে থেকে চেনো? মা তুমি জানো, সেদিন অরুণিমাকে দেখার পরে বাড়িতে এসেও আমার মনে হয়েছে এই বুঝি তুমি কল করে বলবে মেয়েটি মারা গেছে। মনে আছে ওই দিন রাতে আমি হসপিটালে গিয়ে তোমাকে জোর করে বাড়িতে পাঠিয়েছিলাম। তোমাকে ফেরত পাঠানোর পর ডাক্তারকে অনেক অনুরোধ করে ভিতরে যেতে পেরেছিলাম মাত্র 5 মিনিটের জন্য। ভিতরে গিয়ে দেখলাম ছিপছিপে গরনের সুন্দর একটি মেয়ে আইসিইউর বেডে শুয়ে আছে। মুখে ছিল অক্সিজেন মাস্ক, মাথায় ছিল ব্যান্ডেজ, আর ওই চাঁদ মুখটায় ছিল এক রাজ্যের মলিনতা। আমি ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আমার চোখ ঝাপসা হয়ে এলো বুঝতেই পারিনি। এরপরে বেরিয়ে আসি আমি। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম ও ভালো আছে, ধীরে ধীরে সুস্থ হবে। পরদিন তুমি চলে আসতে আমি বাড়িতে এসে ঠান্ডা মাথায় ভাবলাম আমার ওর জন্য কেন এই রকম লাগছে। আমি নিজেকে বুঝ দিলাম হয়তো মানবতার কারণেই আমার এই অস্থিরতা নামক অসুখ থেকে বাঁচতে আমি আবার ঢাকায় ব্যাক করি। দিন দুয়েক বাদে তুমি যখন কল করে বললে এই মেয়েটি শর্ট টাইম মেমোরি লস হয়েছে, তার নাম পরিবার পরিচয় কিছুই মনে নেই, তাই মেয়েটিকে তুমি তোমার কাছে রাখতে চাইছো, জেনে আমি অনেক খুশি হয়েছি। আর ওর এই নাম আমি রাখতে বলেছি তোমাকে। অরুণিমা আমার হৃদয়ের অংশ। আইমান তার কথা শেষ করে ওর মার দিকে চোখ তুলে তাকাতেই দেখতে পেল ওর মা ওর দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়েছে। বাবা, তুই কি অরুণিমাকে ভালোবাসিস? আর যদি ভালোই বাসিস তাহলে এতদিন আমাকে বলিসনি কেন? মা আমি জানি না ঠিক কী করা উচিত। অরুণিমার যদি কখনো সব মনে পড়ে তাহলে তো ও আমাকে ভুলে যাবে। তাই এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাইনি। আমি যেভাবে আছি ভালো আছি, তাকে পাবার চাহিদাও নেই, হারাবার ভয়ও নেই। এই বলে উঠে চলে আসে আইমান। আর আইমানের চলে যাওয়ার দিকে তাকিয়ে তার মা নিঃশব্দে কেঁদে উঠলেন। কারণ সন্তানের কষ্টে মায়েরা বুঝি বেশি কষ্ট পায়। চারদিকে রাতে আঁধার নেমে আছে। নিঃশব্দে চারদিকে মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। কালো রঙের টি শার্ট পরনে, মাথায় এক ঝাঁক এলোমেলো ছোট চুল, চোখগুলো দৃষ্টি আকাশপানে, চোখের মাঝে যেন হাজারো বিষণ্ণতার ছায়া। হাতের আঙুলের ফাঁকে একটি সিগারেট, কিছুক্ষণ পর পর ঠোঁটের মাঝে নিয়ে সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দিচ্ছে প্রকৃতির মাঝে। আর অন্য হাতে আছে একটি ছবি। সেই ছবিতে আছে হাসি মাখা একজোড়া নরনারী। আমাকে ছাড়া নাকি তুমি এক মুহূর্ত থাকতে পারবে না, কিন্তু আজ কতগুলো দিন হলো তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি মিথ্যে বললে আমার সাথে। তুমি দিব্যি ভালো আছো আমায় ছেড়ে। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারছি না, এক মুহূর্ত না। বলো না, কিভাবে থাকবো তোমাকে ছাড়া মায়া? বলেই ঘরের প্রতিটি জিনিসপত্র এক মুহূর্তে ভেঙে তছনছ করে ফেলছে। উপরে ঘরে ভাঙার আওয়াজ শব্দ শুনে এগিয়ে যান জাহানারা। ছেলের রুম থেকে ভাঙার শব্দ আসছে, তাই জলদি গিয়ে দেখেন ছেলের ঘরে একটা জিনিসও বাদ নেই যে সেগুলো ভাঙেনি। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? মা, তুমি মায়াকে আমার কাছে এনে দাও না মা। আমি ওকে ছাড়া বাঁচবো না মা। ও কিভাবে আছে আমাকে ছাড়া? কিভাবে? আমার মায়া কই আছে বলো না মা। আমার মায়া কই আছে? কথাগুলো বলতে বলতে তার মায়ের পায়ের কাছে পড়ে কাঁদছে নিশু। আর ভাবছে বিগত জীবনের কথা, যেখানে মায়া নামক এই মেয়েটির আনাগোনা ছিল ভালো থাকার অবলম্বন, কাউকে ভালোবেসে হাতে হাত রেখে একসাথে জীবন কাটানোর প্রতিশ্রুতি। কই সেই দিনগুলো? সেখানে ছিল সব নতুন জীবন উপভোগ করার পরিকল্পনা। আমি আশফাক রহমান নিশু, বাবা মায়ের একমাত্র সন্তান। আমি একজন বেসরকারি কলেজের শিক্ষক। মায়া একাধারে আমার হবু স্ত্রী, আর তার সাথে আমার গত 2 বছর আগে আংটি বদল হয় 2 পরিবারের ইচ্ছায়। তখন কলেজে নতুন জয়েন করেছি। মা আমার উতলা হয়ে গেছেন পুত্রবধূ ঘরে আনার জন্য, তাই মায়ের কথায় সম্মতি প্রদান করলাম। মা যুদ্ধের ময়দানে পুত্রবধূ খুঁজতে নেমে পড়লেন। এর কয়েক মাস পরের কথা, মা একদিন রাতে আমার রুমে এসে একটা ছবি দিয়ে বললেন, নিশু, দেখ তো বাবা মেয়েটি কেমন। যদি তোর পছন্দ হয় তবেই মেয়েটিকে দেখতে সরাসরি তাদের বাড়িতে যাব, যদি পছন্দ না হয় মানা করে দিব। বলেই মা আমার চুলে হাত বুলিয়ে গেলেন। কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই ছবি না দেখে কাজ শেষ করতে শুরু করলাম। কাজ শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেল, তাই উঠে পড়লাম ঘুমোতে যেতে। কিন্তু আমার চোখ আটকে গেল হাস্যোজ্জ্বল একটা মুখখানায়। ছবিটা হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। মেয়েটা এক কথায় পরম সুন্দরী। তার হাসিতে বুঝি তার চোখ দুটো হাসে। পরদিন সকাল সকাল নাস্তা খাওয়ার সময় মাকে বললাম, মা
তোমার যদি মেয়েটাকে পছন্দ হয় তাহলে আমরা মেয়েটাকে দেখতে যেতে পারি। তুই সরাসরি বললেই পারতি যে মেয়ে তোর পছন্দ হয়েছে, পাজি ছেলে। আমি মায়ের কথার প্রত্যুত্তরে মাথা চুলকে একটু হেসে দিলাম। ঠিক 1 সপ্তাহ পর আমরা যাচ্ছি ছবির সে মেয়েটাকে দেখতে। এতদিন হয়ে গেল অথচ তার নামটুকু জানতে পারলাম না, আর মাকে জিজ্ঞেস করতেও লজ্জা লাগে। ফাইনালি তাদের বাড়িতে পৌঁছে গেলাম। তারা আমাদের গেট থেকে এগিয়ে নিতে এসেছে। তাদের বাড়ির সবার সাথে কুশল বিনিময় করে মা, আমি, বাবা এবং আমার বন্ধু আসিফ সোফায় বসলাম। তারা আমাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি। খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই মা বললেন, মেয়ে কোথায়, নিয়ে আসেন, আমরা তার সাথে একটু কথা বলি। সম্ভবত উনি মেয়ের চাচি হন। তিনি বললেন, আপা, মায়া এখানে আসতে চাইছে না, মেয়ে একটু সংকোচ বোধ করছে হয়তো। আপনি আসেন আমার সাথে, মায়ার রুমে নিয়ে যাই। আচ্ছা চলেন। মা কিছুক্ষণ পর ফিরে এলেন হাসি মুখে। বাবা মাকে বলছেন, কেমন দেখলে? নিশু কি দেখবে না মায়াকে? তোমার পছন্দ হয়েছে? আরে এত প্রশ্ন একসাথে করলে কোনটার জবাব দিব? মায়াকে আমার খুব পছন্দ হয়েছে। আসলে মেয়েটা বোধহয় ভিতরে ভিতরে ভয় পাচ্ছে, তাই সামনে আসতে চাইছে না। আগে নিশু দেখুক, ওর পছন্দ হোক, পরে দেখা যাবে কি করা যায়। তাছাড়া তোমার আমার দেখাতে কি আসে যায় বলো? ছেলের জীবনসঙ্গী কেমন হবে তা ছেলেকে পছন্দ করতে দাও। কিন্তু এটা সমস্যা হচ্ছে, কি করব ভেবে পাচ্ছি না। কি সমস্যা? ওদের সাথে নাকি আমাকেও থাকতে হবে, কারণ মায়া একাকী দেখা করতে রাজি হচ্ছে না, তাই আমার যেতে হবে। না হলে কে যায় বলতো ছেলের সাথে মেয়ের সঙ্গে দেখা করতে? মা তুমি সাথে গেলে বরং ভালোই হবে। আমার নিজেরও কেমন জানি অস্বস্তি লাগতেছে। তাহলে চল তাকে দেখা করিয়ে নিয়ে আসি মায়ের সঙ্গে। আমি আর মা যাচ্ছি মায়ার রুমের দিকে, কিন্তু আমি বোধহয় হার্ট অ্যাটাকে মরেই যাব। যেভাবে হৃদস্পন্দনের গতি বেড়েছে, নিঃশ্বাস আটকে আসছে, বুকে হাত দিয়ে নিজেকে নিজের সান্ত্বনা দিচ্ছি। চলে এলাম একটা রুমের সামনে, হয়তো এটাই মায়ার রুম। মা আগেই চলে গেলেন রুমের ভেতরে। আমি জোরে শ্বাস ছেড়ে রুমের ভেতরে প্রবেশ করলাম, আর সামনে তাকাতে আমি বোধহয় 2টো হার্টবিট মিস করলাম। দুরু দুরু করে কাঁপছে আমার হৃদয়। মায়াকে দেখতে পেলাম সাদা রঙের একটা 3 পিস পরে আছে, মাথায় হিজাব করা। কি স্নিগ্ধ সেই মুখ! মায়ার সৌন্দর্য এবং সাদা জামার সংমিশ্রণে তার চারপাশে সাদা রঙের ঝলমলে আলোর বিকিরণ ছড়িয়ে পড়ছে। মায়ার থেকে নজর সরিয়ে এগিয়ে গেলাম যেখানটায় মা, মায়ার চাচি এবং মায়া বসে আছে। আমাকে আসতে দেখে মা এবং চাচি উঠে গেলেন এবং বলে গেছেন তারা বারান্দায় আছে, আর আমরা যেন নিজেদের মাঝে কথা বলি। আমাকে দেখে মায়া নিচু স্বরে সালাম দিল, আমিও সালামের উত্তর নিলাম। এরপর থেকে নিশ্চুপ হয়ে বসে আছি, কি বলবো ভেবেই পাচ্ছি না। আর মায়াও ওই যে সালাম দিয়েছে এরপর থেকে চুপ করে বসে আছে। মায়াও হয়তো সংকোচ বোধ করছে। এভাবে চুপ থাকলে কিছুই বলা হবে না, তাই আমি নীরবতা ভেঙে বললাম, আপনি ভালো আছেন মায়া? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মায়া, আমি আপনাকে একটা প্রশ্ন করব। যদি আপনার উত্তর দিতে কোনো আপত্তি না থাকে তো। মায়া, আমি একজন শিক্ষক, তাই সবার আগে আমি আপনার শিক্ষাকে প্রাধান্য দিব। সো বলুন, আপনার পড়াশোনার কি অবস্থা? বিয়ের পর কি পড়তে চান? এই তো এবার অনার্স প্রথম বর্ষে। আমারও অনেক ইচ্ছে আছে মাস্টার্স শেষ করে কিছু একটা করার, কিন্তু চাচিকে বলার সাহসটুকু পাচ্ছি না যে আমি এখন বিয়ে করব না পরে করব। মা বাবা মারা যাওয়ার পর থেকে চাচির কাছে বড় হয়েছি। তারা নিজের মেয়ের মতোই আমাকে লালন পালন করেছে, তাই নিজের স্বপ্নকে ভুলে তাদের ইচ্ছেকে গুরুত্ব দিচ্ছি। আর বিয়ের পর কয়টা মেয়ে পড়াশোনা করতে পেরেছি বলুন তো? মায়া তাহলে এতিম, ওর আপন বলতে কেউ নেই। মনে মনে কথাটি বলল নিশু। ধরুন কেউ আপনার ইচ্ছে পূরণ করবে, তাহলে আপনি কি পড়াশোনা করবেন না? এই যে আপনি বললেন কেউ আমার ইচ্ছে পূরণ করবে, বাস্তবে কিন্তু তা কখনোই সম্ভব নয়, কারণ আমার কেউ নেই। তাহলে কিভাবে হবে বলুন? মায়া, তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পছন্দ করেছি আমি, এবং মেনেও নিয়েছি, তাই তোমার সকল রকমের দায়িত্ব আমি নিতে চাই। উইল ইউ বি মাই লাইফ পার্টনার? ট্রাস্ট মি, আমি কখনো তোমাকে ভাবতে দেব না যে তোমার কেউ নেই। আমি এই রুমে আসার পর থেকে মায়া আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি, কিন্তু এই প্রথম সে আমার দিকে তাকিয়েছে। চোখে তার একরাশ বিস্ময়। আমার থেকে দৃষ্টি সরিয়ে সে তার চাচিকে ডাক দিল। মায়ার চাচি এবং আমার মা মায়ার ডাক শুনতে পেয়ে রুমে আসলো। মায়া উঠে তার চাচির হাত ধরে টেনে নিয়ে গেল বারান্দায় এবং ওর চাচির কানে কিছু একটা বলল হয়তো।
হঠাৎ তার চাচি উচ্ছ্বসিত হয়ে আমাদের জানালেন, মায়ার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আর আমার এতক্ষণে চেপে রাখা নিঃশ্বাসটুকু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। সবাই মিলে আজই আংটি বদলের সিদ্ধান্ত নিলেন, কিন্তু আমার জানতে ইচ্ছে হচ্ছিল মায়া কি এতে রাজি আছে আদৌ, নাকি ওর আরও কিছুদিন সময়ের প্রয়োজন। যথারীতি রাতে নির্বিঘ্নে আমাদের আংটি বদল। মায়াকে দেখে মনে হয়নি যে সে আজ আংটি বদলের জন্য প্রস্তুত ছিল না। লাল জামদানি শাড়িতে মায়াকে যেন মনেই হচ্ছিল আজই তার বিয়ে। আর এই রূপ দেখে মনে মনে আমি যে কতবার খুনি হচ্ছে তা এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ বুঝতে পারছে না। আমি ঠিক এই মুহূর্ত থেকে বুঝতে পারলাম, এই জীবনে যদি কখনো মায়া আমার অর্ধাঙ্গিনী না হয়, তবে আমার এই জীবনের প্রাপ্তির খাতাটুকু থাকবে না, হয়তো শূন্য হয়ে যাবে। চলে যাবার সময় হয়ে যাচ্ছে আমাদের, তাই মায়ার চাচি মায়ার সঙ্গে দেখা করিয়ে দেবার ব্যবস্থা করলেন। চাচি মায়ার রুমের সামনে আমাকে রেখে চলে গেলেন, হয়তো আমাদের কিছু মুহূর্তের জন্য একাকী থাকতে দিলেন। এরপরে মায়ার দেখা ঠিক কবে পাবো তাও জানা নেই। দরজায় নক করতেই ওপাশ থেকে বলে উঠল, আসুন, দরজা খোলা আছে। হয়তো মায়া বুঝতে পারেনি আমি এসেছি। রুমে প্রবেশ করতেই মায়াকে দেখতে পেলাম। সেই সাদা থ্রি পিস পরা তরুণী আর এই শাড়ি পরিহিতা নারীর মাঝে যেন এক আকাশ পাতাল পার্থক্য। মায়াকে দেখে শুধু একটা কথাই আমার অন্তরে বারবার বলে উঠছে, নিশু, মায়া নামক এই মেয়েটা শুধুমাত্র তোমার। তাকে তুমি পেয়েছো বিধাতা চেয়েছেন বলে, তাকে আগলে রেখো হৃদয় দিয়ে, তোমার মায়া জালে আটকে রেখো বিশুদ্ধ ভালোবাসা দিয়ে। আমার ভাবনারা ছুটি পেল মায়ার কণ্ঠের সুমধুর সালামে। চেয়ে দেখি সে মাথা নিচু করে আছে। লজ্জায় নাকি সংকোচে আমি বুঝতে পারছি না, তবু মায়াকে জিজ্ঞেস করলাম, মায়া, আপনি কি আমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, নাকি রাগ করলেন এত তাড়াতাড়ি আংটি বদল হয়ে যাওয়াতে? না, তা হতে যাবে কেন, বরং নিজেকে গুছিয়ে নিতে কিছুটা দিন সময় পেলাম। লিসেন, ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনার বাগদত্তা হলেও আগে আপনার বন্ধু এবং তারপর প্রেমিক হতে চাই, কারণ আমার প্রেমের স্বাদ রেখেছে আপনাকে দেখার পর থেকে। তাই এত জলদি আপনাকে আমার করার তারা, বুঝলেন? মায়া আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আমি কি সত্যি তাকে এগুলো বলছি নাকি মজা করছি। তাই আমি মায়াকে আশ্বস্ত করতে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, মায়া, আপনার ছবি যেদিন আমি প্রথম দেখি সেদিন আপনার সৌন্দর্যের দিকে আমার নজর পড়েনি, নজর পড়েছিল আপনার ভুবন ভুলানো হাসির দিকে। তাই আজ এখানে আসা, কিন্তু এখানে আসার পরে যখন আপনাকে দেখলাম তাতে আমি আরেকটু মুগ্ধতার নজর নিহিত করলাম আপনার মাঝে। মায়া শোনেন, সৌন্দর্য না সবসময় থাকে না, থাকে মায়া, স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, ভরসা এবং বিশ্বাস। তোমাকে দেখার পর আমার মনে হয়েছে তুমি আমার জীবন সঙ্গী হবার যোগ্যতা রাখো। আর কারণ শুধু আমার, এবং তুমি আমারই। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি মায়া, খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। মায়া, তোমাকে এই লাল রঙা জামদানি শাড়ি থেকে অপরূপ সুন্দর লাগছে, তা কি তুমি নিজেও জানো না? তোমার নাকের এই নাকফুল, কানের দুল, হাতের চুড়ি, চুলের খোপায় গোজানো এই বেলি ফুল সবই যেন আগে থেকে জানতো তার তোমার শরীরে জড়িয়ে থাকবে। মায়া, তোমার প্রেমে পড়েছি আমি, ভীষণ কঠিনতম প্রেম। এই প্রেমের অনলে আমি আজীবন পড়তে চাই। আমি কথা বলছি আর মায়ার চোখের দিকে তাকিয়ে আছি, আর মায়ার চোখে আমি দেখতে পাচ্ছি আমার জন্য জন্ম নিয়েছে এক রাস মুগ্ধতা। আমার হাতের মুঠোয় রাখা আরেকটি আংটি পরিয়ে দিলাম মায়ার বাম হাতের কনিষ্ঠ আঙুলে, কারণ অনামিকা আঙুলে যে আমাদের আংটি বদলের দেয় আংটিটি সেটা পরানো। সেই কনিষ্ঠ আঙুলের আংটি পরিহিত স্থানে চুমু খেয়ে আলতো হাতে ছেড়ে দিলাম মায়ার হাত। মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল, আর তার দেয়া সেই মুচকি হাসি আমার চোরা চাহনিতে ধরে ফেলেছি। মায়াকে আর লজ্জা দিতে চাচ্ছি না, তাই আর বললাম না তার হাসি আমি দেখতে পেয়েছি। দরজায় নক পড়ল, তাড়াতাড়ি বের হতে বলেছে আমাকে, নয়তো আমাদের যেতে দেরি হয়ে যাবে। আমি যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে এলাম, সাথে মায়াও আমার সঙ্গে বেরিয়ে এলো। সদর দরজা দিয়ে বের হওয়ার আগে মায়ার গালে হাত রেখে বললাম, মায়া, আমার এখন যেতে হবে, মন দিয়ে পড়াশোনা করো। আমি চেষ্টা করব খুব দ্রুত যেন তোমায় আমার বউ বানিয়ে নিয়ে যেতে পারি। আমি সবসময় তোমায় আমার বুকের ঠিক এই পাশে রাখবো। আমি আসি, আমার আমানত এখন তুমি, তাই তোমার কাছে জমা দিলাম, যত্নে রেখো। ভালো থেকো মায়া, আল্লাহ হাফেজ। আমি সদর দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বাবা, মা, আসিফ অপেক্ষায় করছে।
গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ মায়ার কণ্ঠ শুনে আমার হাঁটার গতি কমিয়ে পিছু ফিরে তাকাতেই দেখি মায়া আমার দিকে এগিয়ে আসছে আর আমার কাছে এসে বসলো। আমার আমানতও আপনার কাছে দিলাম, যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ। আর শীঘ্রই এসে আমাকে আপনার বউ বানিয়ে নিয়ে যাবেন। আর বাড়িতে পৌঁছে কল করে জানাবেন কিন্তু। আমি হালকা হেসে গাড়ির দিকে উঠে বসলাম। মায়া আমায় হাত বাড়িয়ে বিদায় জানালো। গাড়িতে বসে বসে ভাবছি, এই তো আসার সময় কত হালকা ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার বুক অনেকখানি ভারী হয়ে গেছে, হয়তো মায়াকে রেখে যাচ্ছি বলে। এই জন্যই বুঝি ভালোবাসা নামক শব্দের এত শক্তি, যা কয়েক মিনিটে জীবনের সকল অনুভূতিকে বদলে দিতে পারে। বাড়িতে পৌঁছে কল দিয়ে মায়াকে জানিয়ে দিলাম আমরা পৌঁছে গেছি। মায়া হঠাৎ করে আমাকে বলছে, আপনাকে কিছু বলার ছিল। বলো, কি বলবে? তোমার হবু স্বামী নিশু সারা রাত তোমার কথা শুনতে এক পায়ে রাজি। তাড়াতাড়ি বলো, কি বলতে চাচ্ছ? নিশুর মা বাবা নেই আমার, আপনি তো জানেন। চাচু চাচির কাছে বড় হয়েছি। তারা কখনো আমাকে এতিম ভাবেনি। তারা তাদের মেয়ে হিসেবে আমাকে বড় করেছে। কিন্তু আমার বিয়ের প্রস্তাব কেউ নিয়ে আসলে যদি শুনতো আমি এতিম, নাক সিটকাতো, বলতো আমাদের ছেলে শ্বশুরবাড়ির আদর পাবে না। না বাবা, এমন এতিম নিয়ে আমরা নেব না। বলেই চলে যেত আমাকে না দেখেই। এই প্রথম আপনার পরিবার আমার সব কিছু শুনে আমাকে দেখতে আসলেন। আমাকে দেখেও আপনাদের পছন্দ হলো, অতঃপর আংটি বদল হলো আমাদের। কিন্তু আমার মনে একটি কথা কুটকুট করছে। আপনি কি আমাকে এতিম ভেবেই করুণা করছেন? ব্যাস, মায়ার শেষের কথাটি আমার মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট ছিল। আমি নিজের উপর নিয়ন্ত্রণ করতে না পেরে ধমকে উঠলাম মায়ের উপর। এই, তোমাকে আমি বলছি না তোমার কেউ নেই, এই কথাটা বলার প্রয়োজন নেই, কারণ তোমার জীবন এখন আমি আছি নাকি মরে গেছি? হ্যাঁ, তোমাকে আমার বাবা মা মেয়ের মতো আদরে রাখবে। এই বাড়িতে আসার পর তুমি কখনো ভাববে না যে তুমি এই বাড়ির বউ নাকি মেয়ে। আর কখনো যেন তোমার মুখ থেকে এ ধরনের কথা না শুনি যে আমি তোমার উপর করুণা করছি। মায়া, তুমি আমার জীবনের একাংশ হয়ে গেছো, সেখানে তোমাকে আমি করুণা করছি, এটা কতটুকু বেমানান তুমি বুঝতে পারছো? বাবা, আমি তো ভেবেছি আপনি শান্ত, কিন্তু আমার ধারণা ভুল। আপনার যেই রাগ, না জানি আপনার সামনে থাকলে আপনি আমাকে কি ঝাড়িগুলোই না দিতেন। তোমার কথা শুনে মাথা গরম হয়ে গিয়েছিল, তাই এমন উচ্চস্বরে কথা বলে ফেলছি। আম সরি মায়া। আর আমাদের বিয়ের পর কখনো যদি আমি কোনো কারণে রেগে যাই, তবে তুমি আমার হাতটা ধরে বলো ভালোবাসি, তাহলেই দেখবে আমার রাগ পড়ে যাবে, বুঝলে? ভালোবাসি শব্দটা ছোট হলেও এর মর্ম বেশি। ধরুন আমি আপনাকে ভালোবাসি না, তবুও যদি আপনার মন রক্ষার্থে ভালোবাসি বলি, তাহলে কিন্তু আমি আপনার সঙ্গে মিথ্যা বললাম, তাই না? আর শুনুন, আমি আপনাকে কখনোই ভালোবাসি বলবো না যতদিন আমি নিজেই আপনার প্রতি ভালোবাসা উপলব্ধি করতে না পারি। আর এর এতে যদি আপনার মন খারাপ বা রাগ হলেও আমার কিছু করার নেই। আচ্ছা, যেদিন তুমি মনে করবে আমাকে ভালোবেসেছো, ঠিক সেদিন আমাকে বলো। আর ততদিন আমার ভালোবাসায় যথেষ্ট আমাদের দুজনার জন্য। মায়া সেদিন অনেক খুশি হয়েছিল, কারণ তার উপর কোনো রকম জোর করিনি। তাই পুরনো স্মৃতিচারণে আবারও চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে এলো আমার। কোথায় তুমি মায়া? তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমার দম বন্ধ হয়ে আসছে। কখনো কি তোমার দেখা পাবো না আমি মায়া? দরজায় কে যেন নক করছে। উফ, একটু শান্তি মতো ঘুমোতে পারছি না। কিছু একটা মনে পড়তেই লাফ দিয়ে উঠে খাট থেকে নেমে ওড়না গায়ে জড়িয়ে দরজাটা খুলে বলছি, সরি মামুনি, আর কখনো এমন করব না। সময় মতো সকালের নাস্তা করব। আমি একটু বিছানায় শুয়েছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারিনি। হায় আল্লাহ, এতক্ষণ আমি কার সঙ্গে কথা বলছিলাম? মনে মনে অরুণিমা বলছে, তো মিস অরুণিমা, বলুন আপনি ঠিক কোন সময় খাবার ঠিকভাবে খান? কারণ গতকাল রাতে দেখলাম আপনি 12টায় রাতের খাবার খাচ্ছেন, আর এখন সকালে নাস্তা খাওয়ার নামগন্ধ নেই। আপনার কি সবাইকে চিন্তা দিয়ে রাখতে ভালো লাগে? আমি আবার কাকে চিন্তা দেখলাম? হয়তো মামুনি আমার জন্য চিন্তা করে, আর কেউ তো নেই। আর আমার রাতের খাবারের সময়টা এদিক সেদিক হয়, কিন্তু সকালে খাবার ঠিক সময়ে খাই। কিন্তু আজ কিভাবে যেন দেরি করে ফেললাম। যার জন্য করি চুরি সেই বলে চোর। মামুনি আর উনি যেন বিরক্ত না হয় সেজন্য গেলাম না। আর উনি কিনা এখন ভাষণ দেওয়া শুরু করেছেন। ম্যাডাম, আপনার ভাবনাগুলো আপাতত একপাশে রেখে নাস্তা খেতে আসুন। আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, মা আপনার জন্য অপেক্ষা করছে। বলেই নিচে চলে গেল আয়মান। আর আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিচে চলে এলাম। ডাইনিং টেবিলের চেয়ারে মামুনি বসে কি যেন ভাবছে, তাই কাছে গিয়ে বললাম, কি চিন্তা করছো মামুনি? আইমানকে নাস্তা দিয়েছিলাম, কিন্তু দেখ
ও নাস্তা না খেয়ে উঠে কুয়ে যেন চলে গেল। মা, আমার নাস্তা দাও। বলেই চেয়ার টেনে বসে পড়লো আইমান। আর ওর দিকে তাকিয়ে অর্ণিমা ভাবছে, তাহলে কি নাস্তা না করেই আমাকে ডাকতে গিয়েছিল? আর আইমানের মা ভাবছে, আরুর সঙ্গে নাস্তা করবে পাগল ছেলে বললেই হতো, এভাবে উঠে যাওয়ার কি প্রয়োজন ছিল? কি হয়েছে? এভাবে দুজন মিলে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কোনো অপরাধ করেছি নাকি? না, এমনিতেই। মামনি ও অর্ণিমা একসঙ্গে বলে উঠল। তাদের একসাথে এইভাবে কথা বলতে দেখে হেসে ফেললো আইমান। আয়মানকে হাসতে দেখে মামুনিও হেসে ফেললেন। নিজের সামনে দুজন মানুষ হাসছে, আমি কি আর না হেসে পারি? তাই আমিও হেসে ফেললাম। অর্ণিমাকে হাসতে দেখে আইমানের হাসি থামিয়ে তাকিয়ে রইল অর্ণিমার দিকে। আর ভাবছে, খুব কি বেশি চাওয়া হতো যদি তুমি আমার হতে? কিন্তু আফসোস, আমি কখনোই তোমাকে চাইতে পারবো না। খুব বেশি দিন নেই তোমার সুস্থ হতে, তখন হয়তো আমাদের স্মৃতিও তোমার মনে থাকবে না। কিন্তু আমি খুব করে বিধাতার কাছে চাই যেন তুমি তোমার অস্তিত্ব খুঁজে পাও। আইমান, নাস্তা সামনে নিয়ে বসে থাকলে নিশ্চয়ই পেট ভরবে না। তাড়াতাড়ি নাস্তা শেষ কর। ও হ্যাঁ, আরেকটা কথা মনে পড়েছে। আরুনিমার আজ রেগুলার চেক আপ ডেট। আজ তুই আরুকে নিয়ে যাস। আমার শরীরটা ভালো লাগছে না রে, তুই নিয়ে যা আরুকে। তোমার কি হয়েছে মামুনি? তুমি না সকালে দিব্যি সুস্থ ছিলে? আজ আমার ডাক্তার দেখানোর প্রয়োজন নেই, আমি তোমার সাথেই থাকবো। আমি কি বলেছি শুনতে পেয়েছিস? তাহলে কথা না বাড়িয়ে নাস্তা শেষ করে তৈরি হয়ে নে। আইমান নিয়ে যাবে তোকে। আরেকটা কথা বলবি না। মামুনির ধমক শুনে আর কিছু বলার সাহস পেলাম না। ওকে না হয় নিয়ে যাব, কিন্তু তোমাকে দেখতে এইরকম লাগছে কেন? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো মা? না, আমি ঠিক আছি, তুই আরুকে নিয়ে যা। আর শোন, আরুর ডাক্তারের সাথে সব কিছু বলবি। তোর এখন আগের থেকে কি অবস্থা, ঠিক আছে? আমি মাথা নাড়িয়ে সায় জানালাম। তাড়াতাড়ি নাস্তা খেয়ে রুমে এসে বোরকা নিকাব পরে তৈরি হয়ে নিলাম। নিচে থেকে আয়মান ডাকছে, তাই জলদি নিচে চলে এলাম। আমি অনেকক্ষণ ধরে অরুণিমার অপেক্ষা করছি, কিন্তু তার আসার কোনো নামই নেই। তাই তাকে ডাক দিলাম পরপর দুবার। সিঁড়ি দিয়ে কারো জুতা পায়ে হাঁটার শব্দ শুনে তাকালাম, দেখি মহারানী এসেছেন। তাও আবার ইরানি মেয়েদের বেশে, কালো বোরকা নিকাবে, আপাত মস্তক শরীর ঘেরা। শুধুমাত্র তার চোখগুলো দেখা যাচ্ছিল, তার সৌন্দর্য বিন্দুমাত্র দেখা যাচ্ছিল না। তবু যেন এক অনন্য সৌন্দর্য তার মাঝে বিরাজ করছে। আইমান এতক্ষণ যে অর্ণিমার দিকে চেয়েছিল তা সবাই দেখতে পেয়েছে। মামনি সন্তানের চেহারায় অভিভক্ত দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করেন তার সন্তান যেন অর্ণিমা নামক মেয়েকে তার জীবন সঙ্গী হিসেবে পায়। ছেলের হাহাকার তিনি নিজ চোখে দেখার পর থেকে ওনার কেন যেন শরীরটা ভালো লাগছে না, একটু পর পর বুকে ব্যথা করছে। ছেলেকে বা আরুকে বলে টেনশন দিতে চায়নি। ওরা বাড়ি থেকে বেরিয়ে গেলেই ওষুধ খেয়ে একটু বিশ্রাম নেবেন, তখন হয়তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অরুণিমা এগিয়ে এলো আমার দিকে। তাকে আসতে দেখে আমি মায়ের থেকে বিদায় নিয়ে অরুণিমাকে নিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। শহরের অন্যতম এলাকা টাইগার পাস মোড়। চট্টগ্রামে পাহাড় বেষ্টিত এলাকা এই টাইগার পাস। এই সড়কের মাঝে আছে রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্য এবং কৃত্রিম ঝর্ণা। শহরের এই মোড়টি 4 জায়গায় সংযোগস্থল, তাই বেশিরভাগ সময় এই মোড়ে জ্যাম থাকে। জ্যামে আটকে আছি প্রায় 10 মিনিট। কাচের জানালা দিয়ে বাইরের পাহাড়ের দিকে তাকিয়ে আছি। নির্মল এক পরিবেশ, চারদিকে সবুজে ঘেরা, কি অপরূপ সৌন্দর্য। পাহাড়ের দিকে তাকালেই যেন চোখের মাঝে শান্তি বিরাজ করে। তবে পাহাড় কেটে অনেকেই আবাসস্থল বানাচ্ছে, আর এতেই দিন দিন পাহাড়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। জ্যাম ছুটে গেছে বেশ কিছুক্ষণ হয়, গাড়ি চলছে বেশ স্পিডে। আইমান একবার বলেছিল গাড়ির কাজ নামিয়ে দিতে, কিন্তু আমি মানা করে দিয়েছি। ভালোই লাগছে প্রকৃতির বিশুদ্ধ বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে। উনি কি বোঝে এসবে? খালি আছে নিয়ম মেনে সবকিছু কিভাবে করবে তার হুকুম দেওয়া। এই লোক অফিসিয়াল কাজ কেন করে? তার তো উচিত ছিল আর্মি ফোর্সে চাকরি করার, তাহলে সারাদিন নিয়মের ভেতরে থাকতো। উফ, এত নিয়ম মেনে কি চলা যায়? গাড়ি হঠাৎ ব্রেকে আমি ভয় পেয়ে গেলাম। তাকে কিছু বলবো তার আগে খেয়াল করলাম আমরা হসপিটালে চলে এসেছি। উনি গাড়ি থেকে নেমে আমার সাইডের দরজা খুলে দিলেন। আমি তখন অবাকের চূড়ান্ত পর্যায়ে। এই না হওয়া আর্মি খাটাস আমার দরজা খুলছে। বাবা আরু, তুই আজ কার মুখ দেখে ঘুম ভাঙলো? আমি তখন মনে মনে এইসব ভেবে নিজের উপর গর্ববোধ করছিলাম, কিন্তু বেশিক্ষণ এই গর্ববোধ বেশিক্ষণ টিকলো না।
কারণ তার আগেই উনি আমাকে মৃদু কণ্ঠে ধমক দিয়ে বললেন, কি হয়েছে তোমার? গাড়িতে ওঠার পর থেকে কি যেন ভাবছো? আমি কখন থেকে দরজা খুলে দাঁড়িয়ে আছি আর তুমি নামছো না কেন? আমি কানে কালা না, ঠিক আছে? আস্তে কথা বললে শুনতে পারি আমি। আপনি তো গাড়ি ব্রেক করাতেই আমি ভয় পেয়ে গেলাম, আর ভয়ে আমার শরীর কাঁপছে। দেখুন, বিশ্বাস না হলে। আমি গাড়ি আস্তে ব্রেক করেছি। কেউ যদি ভাবনার দেশে থাকে তাহলে আস্তে নড়লে বলবে ভূমিকম্প এসেছে। আপনি কি আমাকে ইনডাইরেক্টলি অপমান করছেন? না, সেই সাহস কি আমার আছে নাকি? কথা না বাড়িয়ে এখন নামো। ডাক্তার দেখাবে না নাকি? গাড়ি থেকে নেমে পড়লাম। আয়মান গাড়ি পার্কিং করে এসে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। তার আচমকা এই পরিবর্তন দেখে আমি খানিক সময়ের জন্য বিস্মিত হয়ে গেলাম। আমি হাঁটা বন্ধ করে দিলাম। আমাকে হাঁটতে না দেখে আয়মান পিছু তাকিয়ে আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তখন আমি তাকে আমার হাত দেখালাম, আর সে বুঝতে পেরে আমার হাত ছেড়ে দিল। এবার সে আগে আগে হাঁটছে আর আমি তার পিছু পিছু। আমি কেন বারবার নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি? কেন আমি আরোর হাত ধরতে গেলাম? যেই মানুষ আমার নয় তার হাত ধরার অধিকারও তো আমার নেই। উফ, পাগল হয়ে যাব আমি। মনে মনে বলেই আইমান তার চুলগুলো পিছনে টেনে দিল। অতঃপর আমরা রিসেপশন থেকে সিরিয়াল নাম্বার জেনে ওয়েটিং রুমে বসে আছি। আয়মানকে কোনো কারণে খুবই চিন্তিত দেখাচ্ছে, আর সে আমার হাত ছাড়ার পর থেকে চুপচাপ হয়ে আছে। হয়তো সে নিজে তার করা কাজে হীনমন্যতায় ভুগছে। তাকে কিছু বলবো তার আগেই আমার ডাক পড়লো ডাক্তারের কেবিনে যাবার। আমি উঠে আয়মানকে বলে চলে গেলাম ডাক্তারের কেবিনে। পেছনে তাকালে হয়তো আয়মানের চিন্তিত মুখখানি দেখতে পেতাম। তো মিস অরুণিমা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? তুমি জিজ্ঞাসা করতে আমি এখন ভালো অনুভব করছি। এতক্ষণ ভালো ছিলাম না। এই ডাক্তার হচ্ছে আরেক মাথা খারাপ লোক। একে যে মানসিক ডাক্তার বানিয়েছে সেও নিশ্চয়ই পাগল। আমাকে দেখেই তার নানা উদ্ভট কথা শুরু হয়। তুই ডাক্তার, তুই রুগীর চিকিৎসা করবি, তা না করে তুই আমাকে জিজ্ঞেস করাতে ভালো অনুভব করছিস, তা কেন বলছিস? হাদারাম একটা। তো এখন কাজের কথায় আসি। আপনার কি কোনো রকম সমস্যা হচ্ছে আগে থেকে? না, আগের থেকে ভালো আছি, তবে স্বপ্নে মাঝে কারো অস্পষ্ট অবয়ব দেখতে পাই। তাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি বা তার সাথে কথা বলছি, কিন্তু তার চেহারা আমি স্পষ্টভাবে দেখতে পাই না। হয়তো সে আমার পরিচিত কেউ। হতে পারে। আগের ওষুধগুলোই খাবেন ঠিক মতো, আর কিছু মাসের মাঝেই হয়তো আপনি সব কিছু মনে করতে পারবেন ইনশাল্লাহ। আর তখন হয়তো এই আরিফকে আপনি ভুলে যাবেন, মিস অরুণিমা। কিন্তু এই আরিফ আবার কে? কেন, আমার নাম আরিফ আপনি জানেন না? এখনই দেখছি কিছু জানেন না। তাহলে আমার কথা সত্যি হলো, আপনি আর কিছু মাস পর আর আমাকে মনে রাখবেন না। কোন রোগী তার চিকিৎসা শেষ হলে তার ডাক্তারের নাম মনে রাখে? আর সেখানে আপনাকে মনে রাখার বিশেষ কোনো কারণও আমি দেখছি না। পূর্ণিমার কথায় এবার ডাক্তার আরিফ বেশ বিব্রত বোধ করলো। তাই অস্বস্তি কাটাতে জিজ্ঞেস করলো, আন্টি আসেনি আপনার সাথে? তাকে দেখছি না যে। মামনির শরীর একটু খারাপ, তাই আসেনি। তবে আমার সাথে একজন এসেছে। যে এসেছে তাকে ভিতরে ডাকুন। আমি এবার উঠে গিয়ে আয়মানকে ডেকে নিয়ে আসলাম। আয়মান ডাক্তারের সাথে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করলেন। এবার পরিচয় পর্ব শেষ হলে আয়মান জানালেন সে রোকেয়া, অর্থাৎ মামুনির ছেলে। কিন্তু এবার ডাক্তার যা বলল এতে আমার এক্সপ্রেশন যেমন তেমন। আয়মান সাহেবের এক্সপ্রেশন ছিল দেখার মতো। ডাক্তার আরিফ আয়মানকে বলছে, ও তাহলে আপনি মিস অরুণিমার ভাই। আসলে কি মিস্টার আরিফ, আপনি আসলে কিভাবে ডাক্তার হয়েছেন আমার সন্দেহ হচ্ছে। মিস অরুণিমা আপনার কাছে ঠিক কী কারণে চিকিৎসা নিচ্ছেন তা কি আপনার জানা নেই? সে কোনো এক ইনসিডেন্টের কারণে আমাদের কাছে আছে, আর তাকে কিনা আপনি আমার বোন বানিয়ে দিলেন। দিস ইজ এ রিডিকিউলাস। আসলে আমি খুবই দুঃখিত এই ব্যাপারটা নিয়ে মিস্টার আরিয়ান, কিন্তু মিস অরুণিমা আপনার মাকে মামুনি বলেই সম্বোধন করে, তাই আমার একটু ভুল হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। অরুণিমা গাড়িতে যে বসো, আমি আসছি। পূর্ণিমা কেবিন থেকে বেরিয়ে চলে গেল। আর আইমান সে এবার ডাক্তার দিকে তাকিয়ে বলল, তুই কি সব জেনেও না জানার ভান করছিস শালা? এই তোর বউ কি আমার বোন হয় নাকি? তাকে তো আমি শুধুমাত্র তোর জন্য আমার করতে পারছি না। আর কোনোদিন পারবিও না। যেরকম ভাব নিলি মনে হয় তোর সাথে আমার জীবনেও কোনোদিন দেখা অবধি হয়নি। আরে বুঝিস না বেটা, তোকে একটু জ্বালাতে চাচ্ছিলাম, আর এতে আমি সফল হয়েছি। কি বলিস দোস্ত? আর তখন তোর চেহারা দেখার মতো ছিল।
আমি তাকে ভালোবাসি আর তুই কিনা আমাকে তার ভাই বানিয়ে দিলি। আমার যা রাগ উঠেছিল তোর উপর, ভাগ্যিস নিজের রাগ সামনে নিয়েছি, নয়তো আজ অরুণিমার কাছে ধরা খেয়ে যেতাম। তুই যেহেতু এতই ওকে ভালোবাসিস, তবে বলিস না কেন? তুই আমাকে এই কথা বলছিস? তুই কিন্তু ওর ট্রিটমেন্ট করছিস, তারপরও কিভাবে সব জেনেও এই কথা বলছিস? আল্লাহ চাইলে সবই সম্ভব। দেখা গেল তার অতীত বর্তমান সবই তার স্মরণে থাকবে। অযথা তুই টেনশন করছিস। একেবারে গ্যারান্টি তো নেই। এখন আমি তাকে শুধুই ভালোবাসি, আর যদি তাকে নিজের ভালোবাসা জাহির করি এবং মানলাম সে রাজিও হলো, কিন্তু তার যদি পুরনো সব মনে পড়ে আর আমার কোনো স্মৃতি তার মনে না থাকে, তখন আমার কি অবস্থা হবে ভেবে দেখেছিস? আর আমি এখন যে অবস্থায় আছি ঠিক আছি, এর চেয়ে বেশি চাওয়া আমার চাহিদাই নেই, বুঝলি দোস্ত? সবই বুঝলাম। তবে কখনো যদি সুযোগ পাস তাহলে অরুণিমাকে সব বলেই দেখিস। সে বুদ্ধিমতী মেয়ে, আশা করি সব বুঝতে পারবে। আচ্ছা বলবো নে, আমি এখন আসি। অরুণিমা গাড়িতে একা বসে আছে। আচ্ছা তাহলে ভালো থাকিস। অরুণিমাকে ওষুধগুলো ঠিকভাবে খেতে বলিস। আল্লাহ হাফেজ। বলেই দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে চলে আসে আয়মান আর আরিফ। সে আল্লাহর কাছে দোয়া করে যেন তার এই ভালো বন্ধুটি সবসময় হাসি খুশি থাকে, তার কোনো চাওয়া যেন অপূর্ণ না থাকে। আয়মান কেবিন থেকে বের হতেই তার মোবাইলে কল আসলো। সে মোবাইল বের করে রিসিভ করতেই ওপাশে কারো বাড়ি আর্তনাদ শুনতে পেল। আয়মানের পুরো শরীর অজানা ভয়ে কাঁপতে শুরু করলো। সে দৌড়ে গাড়ির কাছে গেল এবং জলদি গাড়ি স্টার্ট দিল। আয়মানের এমন হুটহাট কাজে বিরক্ত বোধ করলো অর্ণিমা, তাই সে কিছু বলবে তার আগেই আয়মানের চেহারায় তাকাতেই দেখতে পেল আয়মানের পুরো শরীর ঘামছে আর তাকে চিন্তিত লাগছে। অজানা ভয়ে অর্ণিমা এবার না পেরে আয়মানকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ডাক্তার আরিফ কিছু বলেছে আমার সমস্যা সম্পর্কে? বলুন না কি হয়েছে, আমার খুব ভয় করছে। একদম চুপ, আরেকটা কথা বলবে না, একটু পর নিজের চোখে দেখতে পারবে। এখন চুপ থাকো, টেনশনে আমার মাথা কাজ করছে না। ওনার ধমক শুনে আমি আর কথা বললাম না। তবে কি এমন হয়েছে যে উনি এরকম আচরণ করছেন? বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই গাড়ি কোনো রকম গেটে ভেতরে ঢুকিয়ে আয়মান দৌড়ে ভেতরে চলে গেলেন, আর আমি তাকে এইভাবে দৌড়াতে দেখে আমি তাড়াতাড়ি হেঁটে বাড়িতে ঢুকলাম। কিন্তু ভেতরে ঢুকতেই শুনতে পেলাম আয়মান মামুনিকে ডাকছে খুব জোরে জোরে। তাই আমি আমার হাতের পার্স রেখে মামুনির রুমে ঢুকলাম, কিন্তু ভেতরে যেতেই দেখতে পেলাম মামুনি খাটে শুয়ে আছে। তাকে যে এতবার আয়মান ডাকছে কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। এবার আমি বুঝতে পারলাম কেন গাড়িতে অমন ব্যবহার করেছিল। আমি তাড়াতাড়ি মামুনির কাছে যেয়ে তাকে দেখে বুঝতে পারলাম তিনি অচেতন হয়ে আছেন। আমি ডাক্তারকে কল করতে বললাম। বাসার দারোয়ান বলেছে তিনি নাকি কল করেছেন, কিছুক্ষণের মাঝে চলে আসবেন। বাসার বুয়ার কাছে জানতে চাইলাম কিভাবে হলো এইসব। তখন বুয়া বললেন, আফামনি, আমি আজকে একটু দেরিতে আইছি, আমার মায়াটার শরীর ভালো না দেখা। বাড়ির ভেতরে ঢুকলে অন্যান্য দিন তো খালাই আমারে এইডা হেইডা করতে কয়, কিন্তু আজকা তারে দেহি নাই দেখা এই রুমে আইসি তারে দেহনের লাইকা। কিন্তু আফামনি, আমি এনো আইয়া দেখি খালাই নিচে ফইডা রয়েছে। তারে আমি গায়ে ধাক্কাইছি কয়বার, ডাকও দিছি, হেই সাড়া দেয় না। তখন আমি দারোয়ান ভাইরে ডাক দিয়া আইনা দুইজনে মিল্লা পালুকে হইছি। এরপরেই তো ভাইরে ফোন দিয়া কইলাম তাড়াতাড়ি বাইতাইতে। বুয়ার কথা শেষ হতেই ডাক্তার আসলেন। ডাক্তার মামুনিকে চেক আপ করছেন। চেক আপ শেষ হলে তিনি একটি ইঞ্জেকশন মামুনির ডান হাতে পুশ করে দেন। এরপর ডাক্তার আমাদের উদ্দেশ্যে বলেন, রোগী হয়তো কোনো বিষয় নিয়ে হয়তো বেশ টেনশনে ছিলেন, তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন, হয়তো বড় ধরনের বিপদ হতে পারত। তাকে ইঞ্জেকশন দিয়েছি, হয়তো 1-2 ঘন্টা পর জ্ঞান ফিরে আসবে। তাকে কোনো প্রকার টেনশনে রাখবেন না। আমি আসি তাহলে, কোনো প্রকার সমস্যা হলে আমাকে কল করবেন, আমি চলে আসব। ডাক্তার চলে গেলেন আর আয়মান ও অর্ণিমা বসে অপেক্ষা করছে মামুনির জ্ঞান ফিরে আসার। অপরদিকে আজ নিশুদের বাড়িতে মায়ার চাচাতো ভাই অঙ্কন এসেছে। নিশুর মা তাকে আপ্যায়নে ব্যস্ত, কিন্তু অঙ্কন এখানে এসেছে একটি কাজে। তার নিশুর সঙ্গে দেখা করাটা খুবই জরুরি। তাই সে নিশুর মাকে জিজ্ঞেস করলো, আন্টি, নিশু ভাইয়া কোথায় আছে? তার সাথে আমার কিছু জরুরি কথা আছে। সে বাড়িতেই আছে, আসো তোমাকে নিয়ে যাই নিশুর ঘরে।
অন্ধকার কালো নিকষ আধারে ছেয়ে আছে পুরো রুম জুড়ে। বাহিরে তখন ঝকঝকে সূর্যের আলো, চারদিকে পাখিদের কলরব, রাস্তায় অসংখ্য গাড়ির আনাগোনা। হঠাৎ কেউ দরজা খুলে ভিতরে এলো এবং এসেই আগে জানালার পর্দা টেনে একপাশে সরিয়ে দিল। ঘরের নিকষ আলো আধার হারিয়ে গেল সূর্যের তীব্র আলো প্রবেশ করতেই। নিশু গাড় উড়িয়ে দেখলো কে এসেছে। দেখতে পেল তার মার সাথে আরেকজন আছে, কিন্তু তাকে সে চিনে না, কখনো দেখেছে বলেও মনে হয় না। মনে মনে তার মার প্রতি বিরক্ত বোধ করলো নিশু। হুটহাট কাউকে এভাবে তার রুমে নিয়ে আসা তার পছন্দ না। আসসালামু আলাইকুম নিশু ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তবে আপনি কে? ও হচ্ছে আমাদের মায়ার চাচাতো ভাই অঙ্কন। তোর সাথে আগে ওর দেখা হয়নি, তাই তো তুই চিনতে পারিসনি। বাবা অঙ্কন, তোমরা কথা বলো, আমি আসছি। আর তুমি আজ থেকে যাও, হয়তো নিশুর ভালো লাগবে। আচ্ছা আন্টি, থাকবো। তবে কিছু কথা আছে যেগুলো শুনলে হয়তো আমাকে আপনারা নিজ দায়িত্বে এই বাড়ি থেকে বের করে দিবেন। মনে মনে বলছে অঙ্কন। সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু মামুনির এখনো জ্ঞান ফিরে আসেনি। আয়মান সেই যে মামুনির পায়ের কাছে বসেছে, এখন অবধি তাকে আমি নড়াতে পারিনি। তার এক কথা, যখনই মামুনির হুঁশ আসবে তখনই সে এখান থেকে উঠবে, তার আগে নয়। আমিও আর তাকে জোর করিনি। চারদিকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে, তাই আমি উঠে আমার ঘরে গিয়ে অজু করে মাগরিবের নামাজ আদায় করলাম। আবারও নিচে এসে মামুনির রুমে গেলাম। গিয়ে দেখি মামুনির জ্ঞান ফিরে এসেছে। আর আয়মান, উনি তো মামুনিকে জড়িয়ে ধরে বসে আছে, যেন উনি শিশু হয়ে গেছেন আর ওনার মাকে দীর্ঘ সময় পর কাছে পেলেন। আমি মামুনিকে ডাক দিতে আয়মান এবং মামুনি দুজনেই আমার দিকে তাকালেন। মামুনি আমাকে তার কাছে ডাকলেন। আমি মামুনির পাশে গিয়ে বসতেই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আয়মান এবং আরুণিমা, তোদের দুজনের সাথে আমার কিছু কথা আছে। আশা করি তোরা দুজনেই আমার আদেশ এবং আমার কথার মান রাখবি। আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে আবার মামুনির দিকে তাকালাম। কি এমন আদেশ করবে মামুনি যে আমাদের মানতে হবে? আমিও আয়মান দুজনে মামুনিকে বললাম, বলো তুমি কি বলবে, তোমার সব কথা আমরা দুজনেই মেনে নিব। আমি হয়তো বেশি দিন বাঁচবো না রে, তখন তোদের দুজনকে কে সামলাবে? মা, তুমি কিন্তু এবার বেশ বাড়াবাড়ি করছো। কে বলেছে তোমাকে তুমি বেশি দিন বাঁচবে না? কথাগুলো বেশ রেগেই বলল আয়মান। আর আমি তখন মামুনির মুখের দিকে তাকিয়ে ভাবছি, সত্যিই কি এই মায়াবতী মা আমাদের ছেড়ে চলে যাবেন? এই কথা ভাবতেই আমার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে এলো। আমার পুরো কথা শেষ হলেই তোরা তোদের কথা বলিস, তার আগে নয়। তোরা দুজনেই কিন্তু বলেছিস আমার আদেশ তোরা মেনে নিবি। আয়মান, তোর বাবা নেই আজ 10 বছর, হয়তো আমিও মরে যেতে পারি। তখন এই দুনিয়ায় তোর আপন বলতে কেউ থাকবে না বাবা। আর আরও তোকে তোর এই মামনি বড্ড ভালোবাসে রে, তাই আমি জীবিত থাকতে তোদের একটা ব্যবস্থা করতে চাই। আশা করি তোরা আমার সিদ্ধান্তের সম্মান রাখবি। তুমি ঠিক কি করতে চাইছো মামুনি? আরও তোকে আমি আমার আয়মানের স্ত্রী হিসেবে দেখতে চাই। তোমার এই সিদ্ধান্ত আমি কখনো মানবো না মা। তুমি ঠিক কি করতে চাইছো বুঝতে পারছো তো? আর অরুণিমা, তারও পছন্দ অপছন্দ আছে। তুমি কিভাবে ওর মতামত ছাড়াই এরকম সিদ্ধান্ত নিলে? অরুণিমা সে স্তব্ধ হয়ে আছে। কি বলছে এইসব মামনি? মামনি তো এমন ছেলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ না, সে খুবই বিচক্ষণ মানুষ। আমি মামুনির সাথে একা কথা বলতে চাই, আপনি একটু বাইরে যাবেন? আইমানকে উদ্দেশ্য করে কথাটি বলল অরুণিমা। আইমান তার মার দিকে তাকাতেই ওর মা ওকে চোখের ইশারায় রুম থেকে যেতে বলল। আইমান চলে গেল। অরুণিমা তার মামনির সামনাসামনি বসে তার হাতটি ধরে বলল, কি হয়েছে মামুনি তোমার? আমাকে বলা যায় না? তুমি না তোমার সব সিক্রেট আমাকে বলো, তাহলে আজ কেন লুকাচ্ছ? আমি সত্যি বোধহয় মরে যাব, তাই তোদের দুটো এতিমকে একা করতে চাইছি। আমি কখনো তোদের খারাপ চাইবো বল? আমার এই শেষ অনুরোধটি তোরা রাখ, আমি মরে গেলেও শান্তি পাবো। মামুনির কথাগুলো বলতে কষ্ট হচ্ছে আমার। তখন ডাক্তারের কথাগুলো মনে পড়লো। ডাক্তার বলেছিল মামুনি কোনো কারণে প্রচুর চিন্তায় ছিলেন, তাই উনি এত অসুস্থ হয়ে পড়েছেন। তার আগে তুমি এটা বলো, কিসের চিন্তা করছো তুমি? গতকাল তো অনেক হাসি খুশি ছিলে তোমার ছেলে আসবে বলে, আর আজই কেন এভাবে শয্যাশায়ী হয়ে পড়লে? আমাকে সত্যি বলো মামুনি। আসলে আয়মান তোকে ভালোবাসে রে, কিন্তু তোকে বলতে পারছে না। তুই নাকি সুস্থ হলেই তোর এই বর্তমান সব কিছু ভুলে যাবি, তাই সে তার মনের ভালো লাগা লুকিয়ে রেখেছে।
জানিস আজ সকালেও সে আমার সাথে তোর কথাগুলো বলে কেঁদে ফেলেছিল আমার বাচ্চাটা। জানিস ও একটু চাপা স্বভাবের, ওর কি প্রয়োজন ও কখনো চেয়ে নেয় না। তোকে ও ভালোবাসে, দিন রাত গুমড়ে মরছে, কিন্তু না, তোকে বলছে না, আমাকে বলতে দিচ্ছে। তাই আমি চাই তোরা দুইজন এক হয়ে যা। তোর কাছে তোর মামনির এই শেষ চাওয়া। কথাগুলো বলছেন আর কাঁদছেন মামুনি, আর আমি ভাবছি মামুনির কথা যে কি না সন্তানের দুঃখে নিজেই অসুস্থ হয়ে গেছেন। আর আয়মান সাহেব, সে তো আরেকজন মহান মানুষ, তাকে আর কি বলবো। মামুনি, আমি তোমার আদেশ মেনে নিতে রাজি আছি। তোমার খুশি মানে আমার খুশি। তুমি যদি আমার প্রাণটা চাইতে তাও তোমাকে হেসে দিয়ে দিতাম। মামুনি আমার সম্মতি শুনে খুশি হলেন, তারপর বললেন আমি যেন আয়মানকে ডেকে নিয়ে আসি। আমি আর তাকে ডাকলাম না, মোবাইলে কল করতেই সে রুমে হাজির হলো। এসেই আবারও মামুনির পাশে ঘেঁষে বসে আছে, আর আমি মা ছেলের এত টান দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছি। মামুনি আয়মানের হাত বুলিয়ে বলছেন, আব্বু, অরুণিমা তোকে বিয়ে করতে রাজি হয়েছে। আয়মান তার নিজ কানে শোনা কথাটাও যেন ভুল শুনছে, তাই আবারও জিজ্ঞেস করলো তার মাকে। কি বললে মা? বুঝতে পারিনি। অরুণিমা বিয়েতে রাজি হয়েছে। আশা করি এখন তোর এই বিয়েতে কোনো সমস্যা নেই। আয়মান ঠিক কি বলবে বুঝতে পারছে না, তবে এতটুকু বুঝেছে তার এই আদরের মা ছেলের সুখের জন্য সব করতে পারেন। সে রাতেই আয়মানের সঙ্গে বিয়ে হয়ে গেল অর্ণিমার। নিশুর হাতে হকি স্টিক নিয়ে হাঁপাচ্ছে, আর অঙ্কন সে রক্তাক্ত হয়ে পড়ে আছে ড্রয়িং রুমে। নিশু এবার উঠে গিয়ে এক গ্লাস পানি খেলো, পকেট থেকে মোবাইল বের করে কল করলো মায়ের চাচির নাম্বারে। ওপাশে কল রিসিভ করতেই নিশু বলল, আমাদের বাড়িতে এসে আপনার কুলাঙ্গার ছেলেকে হসপিটালে নিয়ে যান। বলেই কল কেটে একটি রুমের সামনে গিয়ে রুমের দরজা লক খুলে দিল। সেই রুম থেকে বেরিয়ে এলো নিশুর বাবা মা। বাহিরে বেরোতেই দেখতে পেল অঙ্কনের রক্তাক্ত দেহ। দৌড়ে গেলেন অঙ্কনের কাছে, গিয়ে ওকে এই অবস্থা দেখে নিশুকে বলল, তুই একেবারে জানোয়ার হয়ে গিয়েছিস। কি অপরাধ ছেলেটার, একেবারে মেরেই রক্তাক্ত করে ফেলেছিস। অ্যাম্বুলেন্স খবর দে, নয়তো এই ছেলে মরে গেলে তোকে থানায় নিয়ে যাবে। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? ও এখন তোর জীবনে আমাদের কোনো কথারই মূল্য নেই। মায়ার মতো একটি মেয়ের জন্য তুই আজ দুনিয়া বলে যাচ্ছিস। আর এই ছেলে অঙ্কন কি এমন অপরাধ করেছে যে আমাদের রুম লক করে ওকে এখানে এভাবে মেরে রক্তাক্ত করেছিস? মা সবকিছুর উত্তর পাবে, তবে ওর বাবা মা আসার পর। হতভম্ব হয়ে নিশুদের বাড়িতে প্রবেশ করলো মায়া চাচা চাচি। ভিতরে ঢুকে নিজের ছেলের রক্তাক্ত শরীর দেখে আর্তনাদ করে উঠলেন মায়ের চাচি। দৌড়ে ছেলের কাছে যেতে চাইলে বাধা দেয় নিশু। আর অঙ্কন, সে শুধুমাত্র তাকিয়ে আছে ওর মা এবং নিশুর দিকে, কিছু বলার শক্তিটুকু অবশিষ্ট নেই ওর। নিশু বাধা দেওয়াতে অঙ্কনের মা এবার রেগে যায় আর বলে, তোমাদের বাড়িতে কোনো মেহমান এলে তাদেরও কি এভাবে মেরে রক্তাক্ত করো তোমরা? অঙ্কন কি এমন করেছে যে একেবারে মেরে ওর এই হাল করেছো? চাচি, আপনি আমার গুরুজন, আপনার ছেলের করা পাপের জন্য আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি না। নিশু এবার মায়ের চাচা আর তার বাবা মার দিকে ঘুরে বলল, অঙ্কন এখানে এসেছে আমাকে কিছু দেখাবার জন্য। আমি ওসব দেখার পর সহ্য করতে না পেরে ওকে ওর শাস্তি দিয়েছি। এখন তোমরা দেখো, তারপর বলো আমি কি ওকে মেরে কোনো ভুল করেছি কিনা। নিশু অঙ্কনের নিয়ে আসা ল্যাপটপ ওপেন করে একটি ভিডিও ফুটেজ অন করলো। সেই ফুটেজে দেখা যাচ্ছে একটি কার দ্রুত গতিতে এসে গাছের সাথে ধাক্কা লাগে। সেই গাড়ি থেকে কিছু সময় পর একটি ছেলে নেমে আসে। সবাই সেই ছেলের চেহারার দিকে লক্ষ্য করে তাকাতেই বুঝতে পারে ফুটেজের ছেলেটি আসলে অঙ্কন। অঙ্কন সেই গাড়ি থেকে আহত অবস্থায় বেরিয়ে দৌড়ে রাস্তার উল্টো পথে চলে যায়। সেই ভিডিও ফুটেজ আর অঙ্কনকে দেখা যায়নি। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে ওর কোনো ভুল আছে আমি তো দেখতে পাচ্ছি না। নিশু, তুমি একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হও। মায়া আমাদের থেকে দূরে যাওয়ার পর তুমি পাগল হয়ে গেছো। চাচি, ফুটেজ এখনো শেষ হয় নাই, আগে পুরোটা শেষ করুন, তারপর না হয় আপনার থেকে ঠিকানা নিয়ে আমি মানসিক ডাক্তারের কাছে যাব। ফুটেজ ঠিক 40 মিনিট এগিয়ে দিল নিশু। এবার ভিডিওতে দেখা যাচ্ছে সেই অ্যাক্সিডেন্ট করা গাড়ির সামনের অন্য একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। সেই গাড়ি থেকে একজন মহিলা নেমে এলেন।
এবং সেই গাড়ির দিকে যে কারের ডোর খুলতেই একটি মেয়ে পড়ে গেল। ব্যাস ঠিক এতটুকুতে এসে নিশু ভিডিও স্টপ করে মেয়েটির চেহারা জুম করলো, আর এতেই সবাই পরিষ্কার দেখতে পেল মায়ার আদলখানি। এবার সবাই বাকরুদ্ধ হয়ে পড়ল, এ কাকে দেখছে? তারপর দেখলো সবাই মহিলা তার গাড়িতে করে মায়াকে নিয়ে চলে যাচ্ছে। এতটুকুতে ভিডিও শেষ। এবার অঙ্কনের মা অঙ্কনের কাছে গিয়ে ওর গালে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল, আর ওর কলার ধরে তুলে বলল, মায়া যেদিন নিখোঁজ হয় তুই সেদিন বলছিস তুই রিক্সা থেকে পড়ে তোর মাথা ফেটে গিয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিজে বের হয়ে এলি, কিন্তু মায়াকে বের করিসনি। কি এমন অপরাধে ওকে তুই এমন মৃত্যুর মুখে ফেলে এসেছিলি? বল, উত্তর দে। মা, আমার থেকে তো তোমার ভালো জানার কথা। আমি যখন থেকে বুঝতে শিখেছি ঠিক তখন থেকেই মায়াকে পছন্দ করি। যখন ও বিয়ের উপযুক্ত হলো তখন মাকে বলেছিলাম আমি মায়াকে বিয়ে করতে চাই। তখন মা কি বলেছিল জানেন? বলেছে এমন এতিম মেয়ে বিয়ে করলে তুই শ্বশুর বাড়ি থেকে কিছুই পাবি না, তোকে আমি বড় লোক ঘরের মেয়ে এনে দেব। আর এই কথা যেন তোর বাবাও না জানে, এই কথা কোনোদিন মুখেও আনিস না। আমার মা শুধু টাকা পয়সা স্ট্যাটাস এগুলোকেই সুখ মনে করে, একটিবারও ভাবেনি আমি কি চাই। এর কিছুদিন পর আপনার সাথে মায়ের আংটি বদলের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই প্ল্যান বানিয়েছিলাম মায়াকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিডন্যাপ করে ওকে নিয়ে চলে যাব কক্সবাজার। তারপর সেখানে গিয়েই বিয়ে করব আমরা দুজন। প্ল্যান অনুযায়ী ওকে কিডন্যাপ করে রওনা হই কক্সবাজারের উদ্দেশ্যে, কিন্তু মায়া বারবার চলন্ত গাড়ি থেকে নেমে যেতে চাচ্ছিল, আর ওকে থামাতে গিয়েই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। আমার তেমন কিছুই হয়নি, কিন্তু মায়ার অনেক জখম হয়, ওর সারা শরীর রক্তে ভিজে গিয়েছিল। আমিও ভয় পেয়ে যাই, যদিও মরে টরে যায় তখন তো আমাকে জেলে যেতে হবে, তাই ওকে রেখেই আমি চলে আসি। এতটুকু বলা শেষ হতেই অঙ্কনের গালে আরেকটি থাপ্পড় পড়ে। অঙ্কন চোখ খুলে তাকিয়ে দেখে ওর বাবা। তুই যেহেতু ওকে পছন্দই করতি, তাহলে এভাবে ফেলে রেখে এলি কিভাবে? তুই তো বলছিস ওর পুরো শরীর রক্তে ভিজে গেছে। সেই মহিলাও তো প্রায় 40 মিনিট পর উদ্ধার করেছে। আমার মায়া কি বেঁচে আছে না মারা গেছে কে জানে। হে আল্লাহ, তুমি কেন আমায় এই কুলাঙ্গার সন্তানের পিতা বানালে? বলেই হু হু করে কাঁদছে অঙ্কনের বাবা। আর নিশুর কানে শুধু একটি কথাই বাজছে, মায়া বেঁচে আছে নাকি মরে গেছে। নিশু এবার তার মাথা চেপে ধরেই কেঁদে উঠল। নিশুর চোখের পানি দেখে ওর বাবা মা দুজনে ছলছল নয়নে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তাদেরই বা কি করার আছে। নিশু না গিয়ে ছেলের কাঁধে হাত রাখলেন। নিশু তার কাঁধে কারো স্পর্শ পেতেই তাকিয়ে দেখলো ওর মা। ওর মাকে দেখেই নিশু বলল, মায়া বেঁচে আছে না মা? বলো, ও মরতে পারে না। না বাবা, তুই শুধু শুধু ভাবছিস। মায়া হয়তো সুস্থ আছে, ভালো আছে, তুই চিন্তা করিস না। আমরা তো মায়াকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, নিশ্চয়ই আল্লাহ চাইলে একদিন ওকে খুঁজে পাবো। নিশু এবার তার চোখে পানি মুছে অঙ্কনকে বলল, তাহলে তুমি এতদিন কেন এই কথা গোপন করেছো, আর আজ হঠাৎ আমাকে কেন বলতে এলে? আর এই ফুটেজ তুমি কিভাবে পেলে? মায়ের সেই রক্ত মাখা চেহারা আমার চোখের সামনে ভেসে উঠত, তখন নিজেকে পশু মনে হতো। আমি যদি সেদিন ওকে ফেলে না এসে হসপিটাল নিয়ে যেতাম, হয়তো মা সুস্থ থাকতো, আমাদের সাথেই থাকতো। আপনাকে দেখলে আমার অপরাধ বোধ যেন 100 গুণ বেড়ে যেত। তাই যেখানে অর্থাৎ মিরসরাই আমরা অ্যাক্সিডেন্ট করি, সেখানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি সেই হাইওয়ে রাস্তা সিসিটিভি অন্তর্ভুক্ত। সেখানে কিছু টাকা দিয়ে ওই ভিডিও ফুটেজটি নিয়ে আসি আপনাকে দেখানোর জন্য। বিশ্বাস করুন নিশু ভাই, আমার আর কোনো আফসোস নেই। এখন আমাকে পুলিশের কাছে দিতে চাইলে দিতেই পারে। তোমাকে পুলিশের কাছে দিলে আমি আমার মায়াকে ফিরে পাবো না, তাই না? শুধু আরেকবার উপকার করো আমার। যে গাড়িটা দিয়ে মায়াকে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িটি নাম্বার প্লেট দিয়ে গাড়ির মালিক একটু জোগাড় করো অঙ্কন। চাচা অঙ্কনকে হসপিটালে নিয়ে যান। মা আমাকে একটু আমার রুমে দিয়ে এসো, আমার 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 ভাল লাগতেছে না। নিশু আবারও আরেকটি রাত কেঁদে কাটিয়ে দিল। আর মায়া, সে কি আদৌ বেঁচে আছে নাকি হারিয়ে গেছে পৃথিবী থেকে? যদি বেঁচে থাকে তাহলে জানতেও পারবে না। তার জন্য কে একজন খুব করে কাঁদে তাকে পাবার আশায়। কাক ডাকাবুর নতুন দিনের নতুন আশা। হয়তো কারো সুখের নতুন আরেকটি দিন, আর কারো দুঃখের আরেকটি কালো দিন। নতুন কারো জীবনের সূচনা, নয়তো কারো পৃথিবীর জীবনের পরিসমাপ্তি।
কারো লাশ নিয়ে যাচ্ছে খাটিয়া করে, উদ্দেশ্য কবরস্থান। আইমান নিষ্পলক তাকিয়ে আছে ওর মায়ের কবরের দিকে। আজ 2টো দিন ওর মা ওকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। মায়ের সাথে কাটানো শেষ স্মৃতিটুকু মনে পড়ছে আইমানের। অর্ণিমার সাথে নিজের ছেলের বিয়ে করিয়ে দিয়ে তার মা যেন আকাশে চাঁদ পেয়েছিলেন। এত খুশি তার মা আগে কখনো হয়নি। অর্ণিমার হাত আইমানের হাতে দিয়ে বলেছিলেন,